হুজুর যখন দোয়া দুরূদ পড়ে তখন জিন পালায়, শয়তান পালায়। ঠিক একইভাবে ছ্যাঁত করে উঠেছে ইউনুস এই কথাটা শুনে, আর নতুন চ্যানেল খুলেছে কথা। এই কথার আগে প্লিজ মাসুদ, আপনার যে চ্যানেলটা আছে না কথা, এই কথার আগে লিখবেন হারামির কথা। ভুল বলেছি। অদ্ভুত সুর ছানাদের উপর চলেছে স্বদেশ। আজকের ভিডিওটা আমি শুরু করতে পারি আমার কাছে আসা একটা ইমেল দিয়ে। ইমেলটা যিনি লিখেছেন তার পুরো নামটা আমি না বলি, ধরা যাক তার নামটি হচ্ছে এইচ রহমান। তিনি তার ইমেলে কি লিখেছেন এটা একটু পরিদর্শকদের জন্য, আমার মনে হয় ভেরি ইন্টারেস্টিং। নিঝুম ভাই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনি আমেরিকায় গিয়েছেন দেখলাম। আমি ফ্লোরিডাতে থাকি, জানি না সেখানে আসবেন কিনা, দেখা হলে খুব ভালো লাগতো। আমার এই ইমেলটিকে আপনি ক্ষমা প্রার্থনায় ইমেল হিসেবে গণ্য করতে পারেন। একটা গলায় লেগে থাকা অপরাধ বোধ আর নিজের ইগো ঝেড়ে ফেলে আজ এই ইমেল লিখছি। আপনাকে আমি একজন পার আওয়ামী চামচা টাইপ মানুষ মনে করলেও আপনার ভিডিও ও লেখা মন দিয়ে পড়তাম, গালাগাল করতাম। মন দিয়ে পড়তাম এই কারণে যে আমি জানতাম আপনি পড়ালেখা করে কথা বলেন, তাই এড়াতে পারেনি। আর গাল দিতাম এই কারণে যে আপনার কথার সাথে আমার ভাবনা মিলত না। আন্দোলনের সময় আপনি যখন বারবার বলছিলেন এই আন্দোলন জামাত শিবিরদের আন্দোলন, তখন খুব রাগ উঠেছিল। মনে হচ্ছিল আপনাদের এই ন্যারেটিভ ভাঙার পালায় এবার। চারদিকে মৌলবাদ, জামাত আর শিবিরের ভূত দেখেন আপনারা। হয়তো এই ব্যাপারটিকে পচিয়ে ফেলবার পেছনে আপনারাই দায়ী, কিন্তু দিন শেষে আপনার কথাটি সত্য বলে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের মানুষ ভেতরে এত সাম্প্রদায়িকতার বিষ নিয়ে ঘোরে, এটা 5ই অগাস্টের পরের সময় থেকে আজ পর্যন্ত টের পেয়ে গেছি। অনেকেই হয়তো ইগো ঝেড়ে বলতে পারে না, কিন্তু আমার মনে হচ্ছে আমি আপনাকে বলি, আর আপনাকে এতদিন যে গালাগাল করেছি তার জন্য ক্ষমা চাই। নিউ ইয়র্কে আপনি নাকি জুমা নামাজ পড়তে গিয়েছিলেন, অনেকেই আপনাকে দেখেছে, অথচ আপনাকে এতদিন নাস্তিক ভেবে আসা আমি লজ্জাই পেয়েছি। আসলে আমাদের ভেতরে এত বিভাজন আগে বুঝিনি ভাই। এখন মনে হচ্ছে শেখ হাসিনাকে রেখে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইলেই পারতাম আমরা। শেখ হাসিনাকে ছাড়া এই দেশ আসলেই অচল মনে হচ্ছে এখন। আমার সমস্ত ভুল বুঝা আর ভ্রান্তির জন্য ক্ষমা চাচ্ছি ভাইয়া। আপনি ভালো থাকবেন। বিনীত এমডি এইচ রহমান। এই ইমেলটি যিনি করেছেন তাকে আমি চিনি না। ইমেলটি পড়লাম, আমি হাসছি। হাসার কি কারণ আছে নাকি দুঃখ পাওয়ার কারণ আছে? আমার মনে হয় হাসি থেকে দুঃখ পাওয়ার কারণ আছে, কারণ আমার এই হাসির মধ্যে যন্ত্রণা আছে। এই ইমেলটি অপরিচিত জনের, কিন্তু আমার পরিচিত এক বন্ধু, আমার একদম স্কুল লাইফের বন্ধু। আমি এই আন্দোলন চলাকালীন অবস্থাতে সেই গ্রুপে আমার স্কুলের বন্ধুদের সাথে আমার মনোমালিন্য ঘটে। সেই গ্রুপ থেকে আমি চলে আসি। এই আন্দোলনের পরে ওই বন্ধুদেরই একজন, তিনি আমাকে আমার ভিডিওগুলো দেখে ইমেল করেন, যদিও আমি তাকে ইমেল ব্যাক করিনি। কোনো এক কারণে আমার আর ইচ্ছে করেনি। সেখানেও ভুল বুঝতে পারার কথা রয়েছে, ইগো ভাঙার বিষয় রয়েছে। আমি যখন বলছি যে মানুষ বুঝতে পারছে, তখনও আরেকটা আলাপ এখানে উঠে আসছে যে আমরা হয়তো বা একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলই ভালো ছিল, এরকম একটা ন্যারেটিভ আমাদেরকে এরকম বলেও বিদ্ধ করা হচ্ছে। ফলে আমি সেই আলাপটিতেও আর না যাই। যখন জোয়ারের বাঁধ ভেঙে যায়, স্রোত যখন ঘরে ঢোকে, তখন আপনাকে আর কাউকে বলে বোঝাতে হয় না, মানুষ বুঝতে পারছে। কেউ হয়তো বা ইগোর কারণে, তার ব্যক্তিগত স্টাবর্ননেসের কারণে স্বীকার করতে চান না, কিন্তু এটা তো সত্যি যে প্রলয় আপনি বন্ধ করতে পারবেন না চোখ বন্ধ করে। আমি যখন এই দুর্দশার কথা বলছি বাংলাদেশের, আমি তখন সেই মীমাংসা জানি না সেটা কি হতে পারে, সেটির সমাধান কি হতে পারে তা আমি জানি না, কিন্তু দুর্দশা দেখে যাচ্ছি।
অনেকেই মনে করেন যে পালিয়ে অন্য দেশে রয়েছি, এটা মনে করে সুখ পান, আনন্দ পান। ইনফ্যাক্ট আমি যদি যুক্তি দিয়ে বোঝাইও যে 21 বছর আমি যে দেশে থাকি, যেখানে থাকি, এখানেই আমার ঘর, এখানেই আমার বাড়ি, পালানোর প্রয়োজন ছিল না বা পালাইনি, কিন্তু এটা তো সত্যি কথা যে বাংলাদেশ আমার জন্য ঝুঁকিপূর্ণ। যখন আমি আবার বলছি বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, যখন আমি আরেকটু পেছনে গিয়ে বলছি সেই দুটো ইমেলের কথা বা যেটা আপনারা শুনলেন সেটির কথা, বা যখন আমি বলছি যে প্রলয় চলছে, যখন আমি বলছি দুর্দশার কথা, তখন আপনাদেরকে কয়েকটি ভিডিও আমার দেখানো প্রয়োজন। একটি ভিডিও এমন যে জব্বা পরা, ধর্মীয় লেবাস, মাদ্রাসার কিছু ছেলে পেলে অনেকটা জাম্প করে, ব্যাডমিন্টন খেলার সময় যেরকম আপনি জাম্প করে চাপ মারেন, ওরকম জাম্প করে এক ভদ্রলোককে পেটাচ্ছে। ভদ্রলোক মাজুল মানুষ, দেখে বোঝা যাচ্ছে যে সুফি সাধক টাইপের কিছু, মাজারে হয়তো বা থাকেন। মাজারে যে ধরনের মানুষদেরকে আমরা দেখি, আত্মমগ্ন থাকেন, নিজেদের মতো থাকেন, চুলে জট পড়ে যায়, এরকম একজন মানুষকে এই জব্বা পরা, এই ধর্মের লেবাসধারীরা পেটাচ্ছে। কিশোর ছেলে পেলে, বয়স্ক এক ব্যক্তিকে পেটাচ্ছে। আমার মনে হয় আমরা যখন দুর্দশার কথা বলছি তখন এই ভিডিওটা দেখাটা জরুরি। ভিডিওটা দেখে আপনার কষ্ট লেগেছে নাকি যন্ত্রণা লেগেছে বা হাসি পেয়েছে, আমি সেই কুইজে যেতে চাচ্ছি না। অনুভূতি আপনার নিজের, বুঝবার ব্যাপারটাও আপনার নিজের। এই ভয়ানক সময়ের কথা বলছি, তখন অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাওয়া একটি রাষ্ট্রের মানুষদের খেদোক্তি, সেটিও আমাদের জেনে নেওয়া ভালো, যারা এক সময় এই অবৈধ সরকারকে তার এই কাঠামোতে আনতে সাহায্য করেছিল। তারা বলছে যে এই সরকারকে কি আমরা এই কারণে এনেছি যে দুটো বেগুন কিনতে হচ্ছে 100 টাকা দিয়ে, 90 বা 80 টাকার নিচে কোনো তরকারি নেই, মাছ মাংস এগুলো দুরূহ ব্যাপার, 2000 টাকা কেজি ইলিশের। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে নেই। সবজিতে ঢুকছি মাত্র, কোনো ব্যাপারই না, টাকা আনবেন দিবেন চলে যাবেন, আর জিনিস নিবেন খাবো না, দেখবো আমরা তেমন জিনিসের টেস্ট নাই তো। ওই যে ইলিশ মাছ 2000 টাকা কেজি, আপনি কেমন আহা কিনতে পারবেন না, আহা করে মাছের টেস্ট নাই, 80 টাকার উপরে সবজি নেই। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। মানে সাধারণ মানুষের না বিশ্বাস, সোজা কথা। মানে বাজারে অনেকে দেখবেন ঘুরতেছে ব্যাগ নিয়ে, বাজার করতে পারতেছে না। হয়তো সবজি কিনা ধরো বাজার তার 300 টাকা, দেখা যাচ্ছে 2টা তরকারি কিনলে, আমার সামনে একটা মহিলা 2টা বেগুন কিনছে 100 টাকা দিয়ে, 2টা বেগুন 100 টাকা। আমরা জনসাধারণ যেমন আছি ঠিক আছে, গরিব মানুষের কি হবে? আমরাই হাবুডুবু খাচ্ছি, একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো, এই জন্য সরকারি ভাবে আনছি আমরা? বলেন, আগুন ছোঁয়া দাম, চালের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, হোয়াট ইজ দিস? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। ভিডিও দেখেছেন, এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো আমি জানি না, বা পেছনের ভিডিও যেগুলো দেখলেন কেমন লাগলো আমি জানি না। কতটুকু কষ্ট করলেন আগেই বলেছি, সেটা পরিমাপ করতে যাব না। একই সাথে আমার মনে হয় এই প্যারালালি আমি আরেকটা সংবাদ আপনাদেরকে দেখাই, যেখানে আমরা জানতে পারছি যে এই অবৈধ সরকারের সেনাপতি ইউনূস, তার যে ট্যাক্সের কর দেওয়ার কথা ছিল 666 কোটি টাকা, সেই মামলার থেকে তার প্রত্যাহার হয়ে গেছে, অর্থাৎ তাকে আর করটা দিতে হবে না। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা দিতে হবে এমন পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে বিব্রত হয়েছেন এক বিচারপতি। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি দেওয়ার রায় প্রত্যাহার করলেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশ লিখতে গিয়ে বিব্রত বিচারপতি, নথি পাঠালেন প্রধান বিচারপতির কাছে। এর আগে আমরা দেখেছি ইউনূসকে 13 কোটি টাকা দিতে হয়েছে। সে একটা পর্যায়ে বলেছিল আমি জানতাম না, এটা আমার লয়ারের ভুল, দিতে হয়েছে। সেই সময় যদি 5ই অগস্ট চলে আসতো তাহলে হয়তো সেই 13 কোটি টাকাও ইউনূসকে দিতে হতো না। দেখেন, ঘটনা ঘটছে অনেক, এর মধ্যে এগুলো ছাড়াও আরো অনেক ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়ে মারা, তাদেরকে ঘর বাড়ি ভাঙচুর করা, আগুন লাগিয়ে দেওয়া, এগুলো নতুন কিছু না। আমি যখন আপনাদেরকে এই আলাপগুলো করছি তখন এই আলাপের সাথে আমার মনে হয় আরেকটি ভিডিও দেখে নেওয়া যেতে পারে, তাহলে বিশ্লেষণ করতে বা আপনাদের সাথে কথা বলতে সুবিধা হয়। 32 নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা
পরিচিত ছিল। সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5ই অগস্টের পরে, এবং 15ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো, এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন, এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরোনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে, স্মরণে নেই। এর মধ্যে আপনি এমন ভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল। হ্যাঁ, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিত ভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলবো। দেশের মানুষও তা চাই। তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। ইউনুসকে ভয়েস অফ আমেরিকা থেকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে ঐতিহাসিক 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, বঙ্গবন্ধুর বাড়ি, ঐতিহাসিক একটি বাড়ি, এই যে বঙ্গবন্ধুকে অপমান বা 15ই আগস্ট পালন করতে না দেওয়া, 15ই আগস্ট দিনটিকে ক্যান্সেল করা, শোক দিবস, এটা বলাতেই শয়তানকে বলা হয় গ্রামে গঞ্জে যে শয়তানকে মরিচ পোড়া দিলে শয়তান দৌড়ে পালায়, গ্রামগঞ্জে বলে। কিংবা হুজুর যখন দোয়া দুরুদ পড়ে তখন জিন পালায়, শয়তান পালায়। ঠিক একইভাবে ছ্যাঁত করে উঠেছে ইউনুস এই কথাটি শুনে। সে বলছে যে এত কিছু ঘটে গেল, আপনি কিছুই দেখেন না, আমি রিসেট বাটনে চাপ দিব, সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ বঙ্গবন্ধুর কথা শুনে সে ছ্যাঁত করে উঠলো, বিরক্ত প্রকাশ করলো। আমি যদি ধরে নেই যে আমি খুব খারাপ, আমরা খুব খারাপ, ধরা যাক আমরা এই দৃশ্যপট থেকে বাদ হয়ে গেলাম, আমরা নেই, আমি ধরেন এটা মেনেও নিলাম, আমি সেই দৃশ্যপট থেকে বাদও হয়ে গেলাম, রাজনীতি থেকে ধরেন আমরা বাদ। কিন্তু আমরা যদি রাজনীতি থেকে বাদ হই, আমরা অর্থাৎ ধরেন আওয়ামী লীগ যদি রাজনীতি থেকে বাদ হই, আমরা ধরেন নাই, আপনাদের চোখের সামনে নাই, আমাদেরকে তো অনেক কিছুই আপনারা বলেছেন, আপনারাই আছেন, এই যে আমরা নেই, আমরা চলে গেছি বা আমরা দৃশ্যপটে নেই, এটার সাথে মুক্তিযুদ্ধের সাথে আপনাদের বিরোধ কোথায়? বঙ্গবন্ধুর সাথে বিরোধটা কোন জায়গাতে? মুক্তিযোদ্ধাদেরকে অপমান, মুক্তিযোদ্ধাদের যত রকমের ভাস্কর্য ছিল সেটির অপমান, মুক্তিযোদ্ধাদেরকে পেটানো, বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া। মুক্তিযুদ্ধ তো একটা ঐতিহাসিক একটা, আমি যদি বলি যে রাষ্ট্রের শুরুর পর্যায়ে, সেটি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে আপনি যেই রাষ্ট্র বিনির্মাণ করবার কথা বলছেন, সেটা কি আপনার একান্ত নিজের কথা নাকি সারা বাংলাদেশের মানুষের কথা? বোধ করি সারা বাংলাদেশের মানুষের কথা এটা হতে পারে না, এটা আপনাদের কয়েকজন কথিত সমন্বয়ক আর উপদেষ্টাদের কথা, আরো যদি খুব স্পেসিফিক যাই 2-4 জনের কথা। এইরকম একটা দুঃসহ জায়গাতে এই যে একজন মানুষ ধর্ম পালন করছেন মাজারে, তাকে আপনি এইভাবে উড়ে উড়ে মারছেন, মেরে আপনি ফাঁস দিয়ে রাখছেন, আপনি বাড়িঘর পুড়িয়ে দিচ্ছেন, আপনি ইতিহাস মুক্তিযুদ্ধ শুনলে ছ্যাঁত করে উঠছেন, দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়াতে নিয়ে আপনি মানুষজনদেরকে একটা অসহনীয় যন্ত্রণার ভিতরে ফেলছেন। কোন বাংলাদেশ আপনি রিসেট বাটন দিয়ে নিয়ে এসেছেন আমি জানি না। যেই মানুষটি বা যে ভদ্রলোক আমাকে ইমেল করেছেন, আমি তার বয়স জানি না, ফলে আমি তার জীবন অভিজ্ঞতাও ঠিক সে অর্থে বলতে পারি না, কিন্তু এতটুকু বলতে পারি তিনি যেই বোধের জগতে এখন এসেছেন ইগো ভেঙে, সেটি ওই ফ্লোরিডাতে থেকে তার জন্য যেমন যন্ত্রণার, কষ্টের, লন্ডনে বসে আমার জন্য ঠিক একইভাবে কষ্টের। আমরা তো মুক্তিযুদ্ধ একটা মীমাংসা হিসেবে জানি, যে বন্দোবস্তের কথা এখনকার এই সমন্বয়ক বা যারা মাস্টার মাইন্ড বলে নিজেদেরকে প্রচার করছে, তারা যে বন্দোবস্তের কথা বলছে, সেই বন্দোবস্ত তো 1971-এর 16ই ডিসেম্বর হয়ে গেছে। এরপরে আপনারা যে বন্দোবস্তের কথা বলছেন,
সেটি হতে পারে একটা নতুন প্রক্রিয়া, নতুন একটা ভাবনা, কিন্তু এটির সাথে তো মুক্তিযুদ্ধের বিরোধ হতে পারে না, এটির সাথে তো মানুষকে এই নৃশংস হত্যার সংযোগ থাকতে পারে না। কেন এটি হচ্ছে? দৃশ্যপটে তো আমি নেই, আমরা নেই, আমাদের দল নেই। তাহলে এখন আপনারা পারছেন না কেন? আমি জানি এই উত্তর আপনাদের কাছে নেই, আমি এও জানি এই উত্তর আপনারা দিতে পারবেন না। আপনারা কি প্রশ্ন করতে পারবেন যে ঠিক কত টাকা রোজগার করলে আপনার 666 কোটি টাকা করের প্রসঙ্গ আসে? যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট আপনার উপরে সেটি চাপিয়েও দেয়, আমি যদি ধরেও নেই 666 কোটি টাকা না, সেটি আরো কম, তাহলে সেটি কত কম? এই 666 কোটি টাকার পুরোটাই কি তাহলে ঠিক নয় বা ভুল বা আপনার উপরে চাপিয়ে দেওয়া কিছু? আমার ধারণা একজন সুস্থ মানুষ মাত্রই বুঝতে পারছেন যে না, কর ইউনুসকে দিতে হতো, শুধু ক্ষমতার অপব্যবহার করে তিনি দিলেন না। মানুষ কিন্তু চুপ, তার কাছে এই 666 কোটি টাকা কিছুই না। বাংলাদেশের মানুষ যেমন অনেকেই মনে করে, ও লোকটা ইংরেজিতে কথা বলে, তাহলে মনে হয় ঠিকই বলে। একজন আমাকে সেদিন মজা করে বলছিল যে আপনি ইউনাইটেড নেশনসের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, তাহলে মনে হয় ঠিকই বলছেন। এটা সার্কাজম ছিল, মজা ছিল। বাংলাদেশের মানুষ তার জীবনটাকে মজার পর্যায়ে নিয়ে গেছে। তারা এতটাই, মানে আমি অশিক্ষিত বললে পুরো জাতিকে কি অপমান করা হয়? কিন্তু অশিক্ষিত তো বলতে হয়। একটা দেশের একটা বিশাল অংশ মনে করে লোকটা যেহেতু নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি একা পাননি, গ্রামীণ ব্যাংক সহ পেয়েছেন, তাহলে মনে হয় লোকটা দেশ চালাতে পারবেন। মানে বাংলাদেশের মানুষের ভাবনার প্যাটার্নটা কি? কেউ একটা ভালো বক্তৃতা দিল, ভাই ওরে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি প্রায়ই ইউটিউবে এটা দেখতে পাই বা কোনো ভিডিওতে দেখতে পাই, কে একটা ভালো স্পিচ দিল, ভালো বক্তৃতা দিল, কোনো পাশ বিবেচনা না করে শুধু বলে দেওয়া হচ্ছে এই লোকটা যদি মন্ত্রী হতে পারত, এই লোকটা যদি সংসদ সদস্য হতে পারত। আর কিচ্ছু বিবেচনা করছে না তার নেতৃত্ব গুণ, তিনি এই দেশটাকে সাজিয়ে রাখবার জন্য কতটা দক্ষ, তিনি কতটা রাষ্ট্র পরিচালনায় জ্ঞানী বা রাখতে পারেন, জনতার সাথে তার সংযোগ কতটুকু, এগুলো বাংলাদেশের মানুষের বিবেচনার বিষয়ই না। তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, ও তাহলে তো তিনি সেরা। তিনি ভালো স্পিচ দিয়েছেন, তাহলে তো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। তিনি বন্যাতে মানুষকে ত্রাণ দিয়েছেন, তাহলে তো এই লোকটা মন্ত্রী হওয়ার যোগ্য। টকশোতে ভালো পারফরমেন্স করছেন বা বলছেন, ভাই আপনাকে এমপি হিসেবে দেখতে চাই। এই দেশের মানুষের মুক্তি কবে মিলবে, কিভাবে মিলবে? ইনফ্যাক্ট প্রশ্ন তো করতে পারি যে কেন মিলবে, মেলা কি উচিত? মুক্তি মিলবে না, কারণ এই দেশের একটা বিশাল অংশের মানুষ মূর্খ, পড়ালেখাতে না, মাস্টার্স পাস করছে, পিএইচডি পাস করছে। আমি মূর্খ জীবন বোধের জায়গাতে বলছি। আমি কি খুব পণ্ডিত হয়ে গেছি? না, কিন্তু এতটুকু বুঝি যে খুব দ্রুত জাজ করতে হয় না। আজকে যেই অরাজকতা চলছে, যে খুন রাহাজানি, যে ভয়ঙ্কর অবস্থা দেশে চলছে, এটা যদি আপনার ভালো লাগে, এইটা যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে এই দেশ আপনার। আর আপনি যদি মনে করেন যে এগুলো অন্যায় হচ্ছে, আমার ইগো ভেঙে আমার কথা বলা প্রয়োজন, যে আমরা ভুল করেছি, আমাদের ভুল হয়েছে, এই অনির্বাচিত লোকজনদেরকে সরিয়ে দিতে হবে, সেই বিবেচনাও আপনার। শেষ করছি দুজনের কথা বলে। আলাদা করে ভিডিও করবার ইচ্ছা ছিল, কিন্তু এই ভিডিওতেই বলে দেই। একজনের নাম মাসুদ কামাল, তিনি নিজেকে সিনিয়র সাংবাদিক লেখেন। তিনি নিজেকে কেন সিনিয়র সাংবাদিক লেখেন আমি জানি না, তার চুল পেকেছে সে কারণেই বোধ হয়। আমাদের আইনজীবীদের ভেতরে সিনিয়র আইনজীবীদের একটা আলাদা ক্যাটাগরি আছে, এটা ঘোষণাই করা হয়। সিনিয়র আইনজীবী, তার প্র্যাকটিস নানাবিধ ভাবে, বৃদ্ধ হয়ে গেলেই সিনিয়র আইনজীবী না। তো মাসুদ কামাল মনে করেন যে তিনি যেহেতু তার চুল পেকেছে, তাই তিনি সিনিয়র সাংবাদিক। তিনি গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে খুব ভয়ঙ্কর একটা নোংরা ভিডিও করেছেন। এত ভয়ঙ্কর, এত নোংরা
যে এই লোকটিকে দেখে আমার মনে হচ্ছে একদলা থুতু তার মুখে ছুঁড়ে মারি, এত ঘৃণা হয়েছে লোকটাকে আমার দেখে। এই লোকটি বিভিন্ন চ্যানেলে বড় বড় পাকনা কথা বলে, নিজেকে এতদিন নির্মোহ নিরপেক্ষ এগুলো বলে তার মুখোশটা মূলত গতকালকে টুপ করে খসে পড়েছে। আমি জানি না যে খারাপ মানুষের সংজ্ঞাটা কি বা বর্ণচোরা এদেরকে আসলে কাদেরকে বলা হয়, কিন্তু এই লোকটাকে দেখে মনে হয়েছে যে এতদিন তার যে আঙ্গুল, সেই আঙ্গুলের ভেতরে তার কিছু বিভৎস নখ সে লুকিয়ে রেখেছিল। এতদিন সে ভান করেছিল যে সে একজন নিরপেক্ষ নির্মোহ। এই লোকটি আসলে একটি ভয়ঙ্কর রকমের পক্ষপাত দুষ্ট একটা আস্ত হারামি। হারামি বলছি এই কারণে, একজন নারীকে, একজন মানুষকে সর্বোপরি কিভাবে শ্রদ্ধা দিয়ে কথা বলতে হয় এই লোকটি কোনোদিন তার পরিবার থেকে শেখেও নি। আমার ব্যক্তিগত ধারণা, লোকটির বাবা তার মাকে পেটাতো, এই মাসুদ কামালের বাবা নিশ্চয়ই তার মাকে পেটাতো সবার সামনে, এবং তার মাকে ঠিক এই ভাষাতে কথা বলতো। মাসুদ কামাল মনে করে যে আমার বাবা যেহেতু আমার মাকে এভাবে পেটাতো বা এইভাবে কথা বলতো, ফলে একজন নারীকে নিয়ে, একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আমি ঠিক এই ভাষাতে কথা বলতে পারি। এটা তার পরিবারের শিক্ষা, এটাই সে দেখে এসেছে। চুল পেকেছে ঠিকই, কিন্তু হারামির বাচ্চা কোনোদিন ভালো তো হয় না। ফলে সেটি নিয়ে আর বেশি কথা না বলাই ভালো। শুধু এতটুকু বুঝে গেলাম যে সময় যখন আসবে, সময় যখন হবে, তখন এই লোকগুলোর কাছে আমাদের জানবার প্রয়োজন পড়বে এই নিরপেক্ষতার মুখোশ কেন পড়েছিলেন এতদিন। এই লোকটির ধারণা হয়েছে যে কোনো মানুষের পাসপোর্ট যদি না থাকে তাহলে সেই লোকটির নাগরিকত্ব নেই, এইটা সে বলতে চাচ্ছে। মানে কোনো লোকের পাসপোর্ট একটা ট্রাভেল ডকুমেন্ট, নাগরিকত্ব বাই বর্ন সেটা যে একটা আলাদা জিনিস, এই লোকটির কোনো ধারণাই নেই। এর আগে একবার টকশোতে গিয়েছি, না জেনে না বুঝে আন্তাজে কোনো কিছু পড়ে আসে না টকশোর মধ্যে, আন্তাজে। একবার সে বলেছে যে ইভিএম এ যদি কেউ ভোট দিতে যায় তাহলে তাদেরকে রিসিপ্ট দিতে হবে এটার মধ্যে। এই ধরনের থিওরি সে দিয়েছে। এরাই, এইসব শুয়োর বৎসরা এখন আমাদের মিডিয়ার সবচেয়ে বড় কর্তা হয়েছে। যায় 2000 টাকা পায় প্রতি পার টক শোতে, এটাই তাদের ইনকাম, আর কোনো ইনকাম নাই। আর লেখে রাখে সিনিয়র সাংবাদিক, আর কিছু কিন্তু করে না, এটাই লেখে রাখে। আর নতুন চ্যানেল খুলেছে কথা। এই কথার আগে প্লিজ মাসুদ, আপনার যে চ্যানেলটা আছে না কথা, এই কথার আগে লিখবেন হারামির কথা। আপনার এই চ্যানেলটা সবচাইতে শ্রেষ্ঠ নাম হতে পারে হারামির কথা। এটা যদি করেন বুঝবো যে অ্যাটলিস্ট এই গাছটুকু আছে আপনার। হারামির কথা হারামির মতোই হোক, হয় হারামির কথা হারামির মতোই হবে, তাই চ্যানেলের নামটা দিবেন হারামির কথা। আরেকজন আছে জাহিদুর রহমান, ডাক্তার জাহিদুর রহমান, প্র্যাকটিসের বালাই নাই, কিন্তু নামের আগে ডাক্তার। এইটা আরেক চিজ, নিউ এজের নুরুল কবিরের আরেকটা ভার্সন, কিন্তু ডিফারেন্ট ভার্সন। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, একে বাটপার, তাকে বাটপার, তাকে ধরেন কেউ পাত্তাও দেয় না, সেই তাকে নিয়ে একটা বিরাট বড় একটা ব্লগ বানিয়ে বসে আছে। কালকে দেখলাম যে কথা বলছে ব্যারিস্টার সুমনকে নিয়ে। ব্যারিস্টার সুমন কেন সমর্থন করলো আওয়ামী লীগকে? মানে ব্যারিস্টার সুমন কোন দলকে সমর্থন করতে হবে এই কষার কাছে জিজ্ঞেস করতে হবে। কে কোন দলকে সমর্থন করবে এটা জাহিদকে জিজ্ঞেস করে যেতে হবে। অথচ এই লোকগুলো টিভিতে বসে বাক স্বাধীনতার গল্প করে, গুলতানি মারে আপনার সাথে এবং আপনাকে সবক দেয়। কিন্তু কে কোন দল করবে, কে কোন দল করতে পারবে, সেই সিদ্ধান্ত এই কষা আপনাকে দেয়। কষা তার নাম কেন দিলাম এটা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারবেন। আমি আর বিস্তরে যাচ্ছি না। এই লোকগুলো এখন আমাদের মিডিয়া জেকে বসেছে, মিডিয়া তাদেরকে সারাদিনই ডাকে, তাদের কথা শোনে। এই হচ্ছে অবস্থা। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অদ্ভুত উটের পেছনে চলেছে স্বদেশ,
ভুল বলেছি। অদ্ভুত শুয়োর ছানাদের উপর চলেছে স্বদেশ, এই লাইনটাই সত্যি বাস্তব। ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দর থাকুন।